নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের কলকাতা হাইকোর্ট এলডিএ এক্সামের জন্য যে জেনারেল নলেজের ক্লাস আসছে, আজকে তার 6 নম্বর ক্লাস। এর আগে আমরা 3টে ম্যারাথন করিয়েছি এবং 2টো প্র্যাকটিস সেট। আজকে আরেকটা সেট নিয়ে চলে এলাম, যেখানে আলোচনা করব তোমাদের নেক্সট জিকে, যেখানে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি, স্ট্যাটিক এই সমস্ত পোর্শনগুলো থেকে কোয়েশ্চেন রয়েছে উইথ এক্সপ্লেনেশন। আশা করছি প্রত্যেকের ক্লাসটা ভালো লাগবে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটিকে ওয়াচ করবে এবং ক্লাসটি দেখার পরে যদি মনে হয় যে ভালো লেগেছে ক্লাসটি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে তবেই কিন্তু যেও। ওকে, তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন কি রয়েছে? হুইচ গ্রিক কিং অফ ব্যাকট্রিয়া ইনভেডেড ইন্ডিয়া অ্যাবাউট 190 বিসি? Which Greek king of Bactria invaded India about 190 BC? The correct answer will be option A. Demetrius is the correct answer. Option A হবে সঠিক উত্তর। 190 বিসিতে গ্রিক রাজা ব্যাকট্রিয়া ইনভেডেড ইন্ডিয়া, ডেমিট্রিয়াস। ওকে, চলো নেক্সট। এরপরে দেখে নেবো এক্সপ্লেনেশন। দেখো, ডেমিট্রিয়াস দ্য কিং অফ ব্যাকট্রিয়া ইনভেডেড ইন্ডিয়া অ্যাবাউট 190 বিসি। ব্যাকট্রিয়ার রাজা ডেমিট্রিয়াস 190 বিসিতে ভারত আক্রমণ করে অ্যান্ড কনকার্ড আ কনসিডারেবল পার্ট অফ দ্য মরিয়ান এম্পায়ার ইন দ্য নর্থ ওয়েস্ট। অর্থাৎ উত্তর পশ্চিমে মৌর্য সাম্রাজ্যের কিছুটা অংশ বা বেশিরভাগ অংশ কিন্তু দখল করে নিয়েছিল। চলো নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন। হু ডাজ কান্থাকা রেফার টু ইন দ্য কনটেক্সট অফ গৌতম বুদ্ধা? মানে গৌতম বুদ্ধার কনটেক্সটে কান্থাকা কে ছিল এটা জানতে চেয়েছে। সঠিক উত্তরটি হবে হিজ রয়্যাল হর্স। ওকে, রাজকীয় ঘোড়া ছিল কান্থাকা। তো মানে গৌতম বুদ্ধের ঘোড়ার নাম ছিল কান্থাকা। ওকে, এরপরে গৌতম বুদ্ধ সম্পর্কে আমরা ডিটেলসে দেখার চেষ্টা করব। দেখো, গৌতম বুদ্ধা আর সিদ্ধার্থ ওয়াজ বর্ন ইন 563 বিসি। তো এটা অনেক সময় ডাইরেক্টলি পরীক্ষাতে জিজ্ঞেস করে গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেন। সমস্ত পরীক্ষাতেই কম বেশি আসে 563 বিসিতে। অ্যাট লুম্বিনী নিয়ার কপিলাবস্তু। কোথায় জন্মগ্রহণ করেন? লুম্বিনী নিয়ার কপিলাবস্তু, নেপালে। ওকে, হিজ ফাদার শুদ্ধোধনা অ্যান্ড মাদার ওয়াজ মহামায়া। হি ওয়াজ বট আপ বাই হিজ ফোস্টার মাদার, অর্থাৎ পালিতা মাতা হচ্ছেন মহাপ্রজাপতি গৌতমী। দ্যাটস ওয়াই গৌতম বুদ্ধা কল্ড মহাপ্রজাপতি গৌতমী পালন করেছেন, তার জন্য গৌতম বলা হয়, গৌতম বুদ্ধা। ওকে, হি ম্যারিড যশোধরা। হি হ্যাড আ সন নেমড রাহুল। তিনি যশোধরাকে বিয়ে করেন অ্যান্ড তার একটি সন্তান ছেলে ছিল, পুত্র সন্তান, তার নাম হচ্ছে রাহুল। ওকে, নেক্সট, ডিউরিং হুজ রেইন দ্য থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ অর্গানাইজড। অর্থাৎ তৃতীয় বৌদ্ধ সম্মেলন কার সময় আয়োজিত হয়েছিল? অশোকা, কালাশোকা, অজাতশত্রু, কনিষ্কা। দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন এ, অশোকা। থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ অর্গানাইজড বাই অশোকা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে আমরা দেখে নেব পুরো যে 4টে বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল সেইগুলো সম্পর্কে ইন ডিটেলস। এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট আসতেই পারে। ওকে, দেখো, বুদ্ধিস্ট কাউন্সিল প্রথমটা আমরা দেখবো ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল। এখানে ডেট রয়েছে, প্লেস দেওয়া রয়েছে, কিং এবং প্রেসিডেন্টশিপ কার ছিল এবং ইভেন্ট কি কি হয়েছিল। ওকে, তো প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল 483 বিসিতে হয়েছিল। এইখান থেকে বেশিরভাগ প্রশ্ন হয় যে কোথায় হয়েছিল। তো এটা হয়েছিল কোথায়? রাজগৃহতে। কোথায় ছিল? রাজগৃহ। ওকে, রাজা কে ছিল সেই সময়? অজাতশত্রু। প্রেসিডেন্ট বা কার সভাপতিত্ব হয়েছিল? মহাকশ্যপের সভাপতিত্বে। এটা হচ্ছে প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল। এখানে উপালি ক্রিয়েটেড, বিনয় পিটক এবং আনন্দ রিসাইটেড সূত্রপিটক। বিনয় পিটক, সূত্রপিটক প্রথম বুদ্ধিস্ট কাউন্সিলের সাথে যুক্ত হয়ে গেল। নেক্সট আমরা সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল দেখবো 383 বিসিতে বৈশালীতে হয়েছিল। তাহলে এই যে প্লেসগুলো মোস্ট ইম্পর্টেন্ট বললাম, মনে রাখবে। কালাশোকের নেতৃত্বে, সবকামীর সভাপতিত্বে। ওকে, বুদ্ধিস্ট অর্ডার স্প্লিট ইন্টু বিলিভার্স ইন দ্য টিচিংস অফ এল্ডার্স, ঠিক আছে, আর হচ্ছে মেম্বার্স অফ দ্য গ্রেট কমিউনিটি। এই দুটো দলে বিভক্ত হয়ে যায়। ঠিক আছে, তো এইগুলো কিন্তু মহাসংঘিকা এবং স্থিবরা ওয়াদিন। ওকে, তো এগুলো অবশ্যই তোমাদের এখানটা ইম্পর্টেন্ট বলতে, এই বৈশালীটা ইম্পর্টেন্ট। কার সভাপতিত্ব হয়েছিল, সবকামী ছিল, এটা কিন্তু পড়ে। থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল পাটলিপুত্রে হয়েছিল 250 বিসিতে অশোকের নেতৃত্বে এবং মোগলিপুত্র তিসা ছিলেন প্রেসিডেন্ট। দ্য লাস্ট সেকশন কল্ড কথাবাত্তু ওয়াজ অ্যাডেড অভিধাম্মা পিটাকা and established themselves firmly and expelled the heretics. নেক্সট ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল, যেটা চতুর্থ 72 এডিতে হয়েছিল কুন্দলবন শ্রীনগরে কনিষ্কের সভাপতিত্বে। বাসুমিত্র ছিল এখানে কি? বাসুমিত্র ছিল প্রেসিডেন্ট। ওকে, চলো নেক্সট। এখানে হিনজান এবং মহাযান দুটি ভাগে ভাগ হয়েছিল এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনে।
আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের একটা আপডেট দিয়ে দিই। এখানে কলকাতা হাইকোর্ট এলডি এক্সামকে টার্গেট করে লাস্ট মিনিট সাজেশন যে ইবুকটি আমাদের লঞ্চ করা হয়েছে, এই মুহূর্তে বহু ছেলে মেয়ে সংগ্রহ করে নিয়েছে, বহু স্টুডেন্ট পরীক্ষার্থী অনেকে সংগ্রহ করেছেন। ওকে, তো এইটাতে তোমরা কি পাবে, যেহেতু বিগত বছরে পরীক্ষা প্রশ্নপত্র ঘেঁটে দেখা গেছে যে 55% কোয়েশ্চেন, মানে আউট অফ 100 55টা কোয়েশ্চেন এসেছিল জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটি, ইকোনমি, কোড, কম্পিউটার ইত্যাদি বিষয় থেকে। তো সেই জায়গাটা কভার আপ করতে গেলে ডেফিনেটলি এই লাস্ট মিনিট সাজেশন ইবুকটি তোমাকে হেল্প করবে। এখানে কোনো রকম ম্যাথ, রিজনিং, ইংলিশ নেই, শুধুমাত্র 55 মার্কের টার্গেট করে এই কন্টেন্টটা রেডি করা হয়েছে। ইন্ডিয়ান পলিটির উপরে তোমরা কমপ্লিট জিস্ট পাবে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বা কোর্ট রিলেটেড এমসিকিউ পাবে, কম্পিউটারের উপর যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্ট প্রয়োজন ওয়ান লাইনার এবং এমসিকিউ ফরম্যাটে রয়েছে, জিকের সাজেশন বুক রয়েছে যেখানে সাবজেক্ট ওয়াইজ রয়েছে, এছাড়াও রয়েছে কমপ্লিট স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। যদি তোমরা কম্বো টোটালটা চাও তাহলে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেমেন্ট করার পরে স্ক্রিনশট দিলেই তোমরা সংগ্রহ করতে পারবে। সম্পূর্ণ কম্বো প্যাকটা সংগ্রহ করলে তোমাদের যে জিকে সাজেশন, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তিনটে জিনিস, এইগুলো কিন্তু আপকামিং অন্যান্য এক্সামও কাজে লাগবে। বাকি রেস্ট অফ দ্য পার্ট পলিটি, কোড, কম্পিউটার এগুলো তো রয়েছে, এগুলো আলাদা করে কোডের জন্য রয়েছে। তো টোটাল কম্বো প্যাকটা এই মুহূর্তে হিউজ ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে, অ্যাভেল করতে পারবে। এবং কন্টেন্টে তোমাদের কি রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, একবার জাস্ট স্ক্রিনশট নিয়ে দেখে নাও। প্রত্যেকে হিউজ ইনফরমেশন রয়েছে এবং লাস্ট মিনিটে তোমাদের কুইকলি রিভিশনের ক্ষেত্রে ডেফিনেটলি হেল্প করবে। ওকে, তো চলো আমরা নেক্সট প্রশ্নে ফিরে যাই। আশা করবো প্রত্যেকে সংগ্রহ করতে চাইবে, কারণ এই মুহূর্তে সব থেকে সঠিক একটা যদি স্ট্র্যাটেজি বলতে পারো যে কুইকলি আমাকে বিষয়গুলো পড়ে যেতে হবে যেগুলো আসতে পারে এক্সামে। তো তার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, এই নাম্বার দেওয়া রয়েছে ক্লাসটি দেখার পরে অবশ্যই। চলো নেক্সট প্রশ্ন। হুইচ among the following হরপ্পান সাইট হ্যাজ বিন ডিভাইডেড ইনটু 3 পার্টস? অর্থাৎ নিম্নলিখিত কোন হরপ্পান সাইটটি তিনটি ভাগে বিভক্ত? দ্য কারেক্ট অ্যান্সার উইল বি ধোলাভিরা। অপশন এ হবে সঠিক উত্তর, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা ধোলাভিরা সম্পর্কে ডিটেলস একটু দেখার চেষ্টা করব। দেখো ধোলাভিরা কোথায় অবস্থিত, এটা গুজরাটে অবস্থিত। অনেক সময় দেখবে এই হরপ্পান সাইটগুলো কোন জায়গায় অবস্থিত এটা প্রশ্ন হয়। তো ধোলাভিরা গুজরাটে অবস্থিত। কোন নদীর তীরে? লুনি নদীর তীরে অবস্থিত। এরপরে ধোলাভিরা সম্পর্কে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। দেখো এটা হচ্ছে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনিক ওয়াটার হারভেস্টিং অ্যান্ড সিস্টেম অ্যান্ড ইটস শর্ট স্ট্রম ওয়াটার ড্রেনেজ সিস্টেম, মেগালিথিক স্টোন সার্কেল, স্পেশালাইজড ড্রিল, জায়ান্ট ওয়াটার রিজার্ভার, এগুলো পাওয়া গিয়েছিল। ঠিক আছে, আচ্ছা, স্টোন ওয়াজ ইউজড ইন কনস্ট্রাকশন, এখানে নির্মাণ কার্যের জন্য পাথর ব্যবহার করা হতো। অ্যান্ড অ্যানসিয়েন্ট সিংবোর্ড had been found with letters engraved on it. Only sites in divided 3 parts, Citadel, Middle Town and Lower Town, তিনটে ভাগে বিভক্ত ছিল। কি কি? সিটাডেল, মিডল টাউন এবং লোয়ার টাউন। আচ্ছা দেখো এখানে the entire settlement was fortified and sections within the town were also separated by walls. Okay, আচ্ছা, ধোলাভিরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পায় 2021 সালে। ঠিক আছে, এটাও প্রত্যেকে মনে রেখো। চলো নেক্সট, পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব। দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান হোম রুল লীগ 1916, 1916 সালে হোম রুল লীগে, ভারতীয় হোম রুল লীগের প্রেসিডেন্ট কে ছিলেন প্রথম? সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে জোসেফ ব্যাপিস্টা, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে ডিটেলসে যদি আমরা দেখি এখানটায় দেখতে পাবো অনেক ইনফরমেশন রয়েছে, প্রত্যেকে ভালো করে দেখবে এখানটায়। জোসেফ কাকা ব্যাপিস্টা 1864 থেকে 1930 was a politician from Bombay and closely associated with the Lokmanya Tilak and the Home Rule movement. He was first president of Indian Home Rule League, established in 1916. He was elected as the mayor of Bombay in 1925. Indian Home Rule League of Bal Gangadhar Tilak was launched in April 1916. 1916 সালে এপ্রিল মাসে বাল গঙ্গাধর তিলক হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন। হোম রুল লীগ ইন সেপ্টেম্বর 1916 বাই অ্যানি বেসেন্ট। ওকে, তাহলে এই সমস্ত লিডাররা যুক্ত ছিলেন, কারা প্রতিষ্ঠা করলেন, আশা করছি প্রত্যেকে খুব ভালোভাবে বুঝতে পারলে। দেখো আমাদের প্রত্যেকটি প্রশ্ন এইভাবে ডিজাইন করা, প্রত্যেকটি এক্সামের ক্লাসে এভাবে ডিজাইন করা, এমসিকিউ উইথ অ্যাডিশনাল ইনফরমেশন যেগুলো পরীক্ষাতে আসতে পারে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, where did নেতাজি সুভাষচন্দ্র বোস established provincial government of free India? Singapore, Rangoon, Malaysia, Germany. The correct answer will be option A, Singapore. In Singapore, Netaji Subhash Chandra Bose established provincial government of free India. Let us try to understand the details. Subhash Chandra Bose established the provincial government of free India in Singapore October 21, 1943. 1943 সালে 21 অক্টোবর সিঙ্গাপুরে সুভাষ চন্দ্র বসু প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ফ্রি ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন। The government was also known as Azad Hind or Free India. Bose was the head of state, prime minister and minister of war. He is famously known as the founder of Azad Hind Fauj and his famous slogan was
तुम मुझे खून दो मैं तुम्हें आजादी दूंगा। হি স্টার্টেড দ্য নিউজ পেপার স্বরাজ, অর্থাৎ এখানে আমরা সুভাষচন্দ্র বসু রিলেটেড অনেক কিছু দেখবো। ওকে, নেক্সট রয়েছে সুভাষচন্দ্র বোস এসকেপ ফ্রম ইন্ডিয়া 1941, 1941 সালে তিনি ছদ্মবেশে ভারতের কলকাতার যে ব্রিটিশরা যেখানে বন্দি করে রেখেছিল সেখান থেকে পালিয়ে যান অ্যান্ড ওয়েন্ট টু জার্মানি টু ওয়ার্ক ফর ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স। ওকে, ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স। নেক্সট রয়েছে আরো ইনফরমেশন। আচ্ছা, তোমাদের এখানটা আর কিছু আমি বলবো, প্রত্যেকে লিখে না পারলে। 1938 সালে হরিপুরা কংগ্রেসে জয়লাভের পর 1939 সালে ত্রিপুরী কংগ্রেসও সুভাষচন্দ্র বসু মানে হরিপুরা এবং ত্রিপুরা কংগ্রেসে দুটোতেই জয়লাভ করে। বাট 1939 পট্টবী সীতারামাইয়া গান্ধী মনোনীত প্রার্থী, অপোনেন্ট পার্টি বা লিডার ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি পরাজিত হন এবং গান্ধীর সাথে মতপার্থক্য হয় সুভাষচন্দ্র বসুর। দ্যাটস ওয়াই তিনি কিন্তু রিজাইন করেন কংগ্রেস এবং তারপরে তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন। ঠিক আছে, তো এই ক্রোনোলজিক্যাল অর্ডারগুলো অবশ্যই মনে রেখো, এখান থেকে কোয়েশ্চেন ডেফিনেটলি আসে। নেক্সট প্রশ্ন, হুইচ ন্যাশনস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য কুইট রেভলিউশন অফ দ্য 1960s? এখানে কুইট মুভমেন্ট নয়, হ্যাঁ, ভারত ছাড় আন্দোলন নয়, কিন্তু কুইট রেভলিউশন অফ দ্য 1960s অ্যাসোসিয়েটেড উইথ দ্য কান্ট্রি অফ নেশনস অফ কানাডা। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের ওয়ার্ল্ড হিস্ট্রি থেকেও বিগত বছরে এলডি এক্সামে কোশ্চেন এসেছিল, দ্যাটস ওয়াই আমি ট্রাই করবো তোমাদের একটা ম্যারাথন ক্লাস করিয়ে দিতে ওয়ার্ল্ড হিস্ট্রি উপরে, যেগুলো আসতে পারে। ওকে, যদি তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট মানে কি এখানে ক্লাসটিকে লাইক করতে হবে যদি ভালো লাগে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, অবশ্যই প্রত্যেকে যুক্ত থেকো। সমস্ত ক্লাস আপডেট, প্রত্যেকদিন কুইজ পার্টিসিপেশন, অন্যান্য এক্সাম সংক্রান্ত আপডেট ডেফিনেটলি পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন রয়েছে, ক্রিস্টোফার কলম্বাস ইজ মোস্ট নোন ফর which of the following reasons? Christopher Columbus is most known for which of the following reasons? Because of starting the European exploration of America. Option A is the correct answer. Christopher Columbus. Okay, in details there রয়েছে দেখো এখানে, Christopher Columbus, who was an Italian explorer and navigator, was determined to find a direct water route west from Europe to Asia, অর্থাৎ পশ্চিম ইউরোপ থেকে এশিয়াতে আসার সরাসরি যে জলপথ সেটা আবিষ্কার করেন on October 12, 1492। 12 অক্টোবর 1492 ক্রিস্টোফার কলম্বাস অফিসিয়ালি সেট ফুট ইন দ্য আমেরিকাস এন্ড ক্লেইম দ্য ল্যান্ড ফর স্পেন। ওকে, নেক্সট, when did the French Renaissance take place? অর্থাৎ ফরাসি নবজাগরণ কত সালে শুরু হয়? between the 15th and early 17th century. অপশন এ হবে সঠিক উত্তর, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে দেওয়া হয়েছে, দ্য ফ্রেঞ্চ রেনেসান্স টুক প্লেস between 15th and early 17th century. Notable figures from this era include Francisco Ravelius, Michael J. Montezin, and Leonardo da Vinci, who spent his final years in France. Next question, who was the president of the USA during World War II? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএস এর রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তরটা হয়ে যাবে ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট। অপশন সি হবে সঠিক উত্তর, অপশন সি is the correct answer. In details আমরা দেখে নেব এরপরে এই সংক্রান্ত বিষয়ে। দেখো, ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট was the president of United States of during the majority of the World War II, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। He served as the 32 president, অর্থাৎ 32তম রাষ্ট্রপতি, from March 4 to 1933 until his death on April 12, 1945. Roosevelt the country through the Great Depression and most of World War II. Winston Churchill was the Prime Minister of the United Kingdom during the World War II. এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে, ইউকে এর প্রাইম মিনিস্টার কে ছিল? চার্চিল ছিল। নেক্সট পরবর্তী আমরা দেখে নেব, দেখো, রিচার্ড নিক্সন ওয়াজ দ্য 37তম প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট, সার্ভিং ফ্রম 1969 টু 1974। রিচার্ড নিক্সন। ওকে, এরপরে দেখে নাও এখানটা একটু রয়েছে, জর্জ বুশ 41তম প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট, সার্ভিং ফ্রম 1989 টু 1993। তো এই পয়েন্টগুলো অবশ্যই মনে রাখো, ইউএস প্রেসিডেন্ট থেকে ডেফিনেটলি কোশ্চেন হয়। তোমরা আমাকে হোমওয়ার্ক হিসাবে জানাতে পারবে যে ডোনাল্ড ট্রাম্প কোন পার্টি থেকে বিলং করেন ইউএসএ প্রেসিডেন্ট হিসাবে, এটা আমাকে প্রত্যেকে জানিও, ডোনাল্ড ট্রাম্প। ওকে, নেক্সট কোশ্চেন, গ্রানাইট ইজ অ্যান এক্সাম্পল অফ intrusive igneous rock, extrusive igneous rock, sedimentary rock, metamorphic rock. The correct answer will be option A, intrusive igneous rock. Granite is an example of intrusive igneous rock. Okay, next প্রশ্ন। তো আমরা হিস্ট্রি দেখলাম, ইন্ডিয়ান হিস্ট্রি, ওয়ার্ল্ড হিস্ট্রি, পাশাপাশি এরপর আমরা জিওগ্রাফি, সায়েন্স, স্ট্যাটিক্স সমস্ত কিছু দেখবো। ওকে,
হুইচ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন নিউজিল্যান্ড? নিউজিল্যান্ডের উচ্চতম মাউন্টেন কোনটা? দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন বি, ওরকাই মাউন্টেন কুক। অপশন বি হবে সঠিক উত্তর। দেখো, দ্য অরকাই মাউন্টেন কুক ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন নিউজিল্যান্ড। It reaches a height of 3,754 meters. The word Orcai means cloud piercer. Okay, but এই মুহূর্তে আমরা যদি দেখি world's highest mountain peak Mount Everest and it is located in Himalaya, Nepal. Okay, তোমাকে যদি প্রশ্ন করে India's highest mountain peak, then the correct answer will be some pretty much contradictory, because যেখানে আমাদের পিওকে রয়েছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেখানে হচ্ছে K2 কাঞ্চনজঙ্ঘা রয়েছে কারাকোরাম রেঞ্জে অবস্থিত। আর আমাদের আমি কাঞ্চনজঙ্ঘা বললাম না, ওকে আই এম সরি এক্সট্রিমলি, K2 বা গডউইন স্টিন সেটা রয়েছে আমাদের যেটা একদম উত্তরে জম্মু কাশ্মীর পাকিস্তান অকুপাইড কাশ্মীরে কারাকোরাম রেঞ্জে, সেটা অনেক সময় হয় উত্তর। আবার কাঞ্চনজঙ্ঘা হয়ে থাকে সিকিমে অবস্থিত। তো আমরা যদি কোয়েশ্চেনটাকে ভালো করে দেখি, যদি ডিসপিউটেড এরিয়া বাদে বলে তাহলে কাঞ্চনজঙ্ঘা, বাট এমনি যদি প্লেন কোয়েশ্চেন করে তাহলে K2 হবে। তো এইখানটা আমি প্রত্যেকটা ক্লাসেই বলি, অবশ্যই ভালো করে বিষয়টা শুনো এবং অ্যান্সারটা ঠিকঠাক ভাবে দেওয়ার চেষ্টা করবে বিচক্ষণতার সাথে। ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক বললে হয়ে যাবে সান্দাকুফু 3,636 মিটার। আরাবল্লীর সর্বোচ্চ পিক বললে হয়ে যাবে গুরু শিখর। ওকে, হয়ে গেল। চলো নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব। হুইচ পোর্ট ইজ নোন অ্যাজ কুইন অফ অ্যারাবিয়ান সি? কুইন অফ অ্যারাবিয়ান সি বলা হয় কোচি পোর্টকে। অপশন সি হবে সঠিক উত্তর। হুইচ অফ দ্য ফলোইং রিভার্স ডাজ নট ফর্ম আ ডেল্টা? সো এখানে জিওগ্রাফিক্যাল কনসেপ্টটা জেনে নিলে ভালো হয়। দেখো, আমরা যদি ওয়েস্টার্ন পার্ট এবং ইস্টার্ন পার্ট দেখি ইন ইন্ডিয়া, তাহলে ওয়েস্ট ফ্লোয়িং রিভার এবং ইস্ট ফ্লোয়িং রিভার এই দুটো রিভার হয়। অর্থাৎ যদি আমরা মানচিত্রটা আঁকার চেষ্টা করি দেখবো এখানটায়, ঠিক আছে। সো লেট আস ট্রাই টু অ্যাজিউম দ্যাট এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান সাদার্ন পার্ট। তো এদিকে অ্যারাবিয়ান সি, এদিকে বে অফ বেঙ্গল রয়েছে। বি মানে বে অফ বেঙ্গল, এদিকে এ মানে হচ্ছে অ্যারাবিয়ান সি, ঠিক আছে। যে সমস্ত নদীগুলো এদিকে এসে আরব সাগরে পতিত হয়েছে তারা কখনো ডেল্টা ফর্ম করে না, বিকজ অফ জিওলজিক্যাল স্ট্রাকচার। আর যে সমস্ত রিভারগুলো এই দিক থেকে ফলো করে মানে প্রবাহিত হয়ে এসে বঙ্গোপসাগরে পতিত হয় তারা কিন্তু ডেল্টা ফর্ম করে। তো এইখানে যদি অপশনে আমরা দেখবো এখানে একমাত্র নদী রয়েছে যেটা নর্মদা, যেটা হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং রিভার এবং এটা হচ্ছে পশ্চিমে প্রবাহিত সব থেকে দীর্ঘতম নদী। তো ডেফিনেটলি এখানে ডাজ নট বলেছে, তো ডেল্টা ফর্ম করে না নর্মদা নদী। বাকি রেস্ট অফ দ্য পোর্শন যেগুলো রয়েছে গোদাবরী, মহানদী, কৃষ্ণা, এগুলো কিন্তু ডেল্টা ফর্ম করে। ওকে, চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন। ইন হুইচ অফ দ্য ফলোইং আইল্যান্ড অফ ইন্ডিয়া অ্যান অ্যাক্টিভ ভলকানো ফাউন্ড? অ্যাক্টিভ ভলকানো কোথায় দেখা যায় ভারতে? একমাত্র অ্যাক্টিভ ভলকানো ব্যারেন আইল্যান্ড। অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন রয়েছে, when was the RBI Act enacted? তো RBI Act enacted in the year of 1934 আমরা প্রত্যেকেই কম বেশি জানি, বাট এটা সঠিক উত্তরটা হবে 6 মার্চ। ওকে, তো অবশ্যই ডেটটাও প্রত্যেকে জেনে রাখো, 6 মার্চ 1934। ডিটেলসে আমরা দেখার চেষ্টা করব। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 was enacted on 6 March 1934 to constitute the Reserve Bank of India and commended from April 1st 1935. It provides for laws for the supervision of banking firms in India and other related matters. পরবর্তী প্রশ্ন রয়েছে, when was self help group introduced in India? সেলফ হেল্প গ্রুপ বা SHG কত সালে ভারতে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটা হবে 1992। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য নেক্সট কোয়েশ্চেন ফর ইউ, হুইচ ইজ দ্য লার্জেস্ট টি প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া? তো ভারতের বৃহত্তম টি প্রডিউসিং স্টেট হচ্ছে আসাম, হবে সঠিক উত্তর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন হয়। ফর এক্সাম্পল, লার্জেস্ট কফি প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া, কর্ণাটকা ওয়াজ দ্য কারেক্ট অ্যান্সার। কর্ণাটকা চিকমাগালুর। দার্জিলিং টি ইজ ফেমাস ফর ইটস ইউনিক ফ্লেভার, অ্যারোমা অ্যান্ড প্রেস্টিজ। এখানে অ্যারোমাটা সুগন্ধির জন্য বিখ্যাত, এটা কিন্তু বেশিরভাগ কোয়েশ্চেন এখান থেকে হয়। কেরালা ইজ দ্য লার্জেস্ট রাবার প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া। ওকে, চলো নেক্সট। স্টেট ইমার্জেন্সি ইজ অলসো নোন অ্যাজ প্রেসিডেন্ট রুল। ডেফিনেটলি অপশন এ হবে সঠিক উত্তর। প্রেসিডেন্ট রুল, স্টেট ইমার্জেন্সি অলসো নোন অ্যাজ প্রেসিডেন্ট রুল ইজ invoked under the article 356 of the Indian Constitution, এবং 352 নম্বর আর্টিকেলটা রাষ্ট্রপতির হাতে যে পাওয়ার রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি। আর 360 নম্বর যে আর্টিকেল রয়েছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। তো এই তিনটে আর্টিকেল থেকে কোশ্চেন ডেফিনেটলি তোমাদের হয়, ঠিক আছে। 352, 356, 360 অবশ্যই প্রত্যেকে মনে রেখো, ক্লাসে বহুবার আলোচনা করেছি, অথবা আমাদের যে ইবুকগুলো রয়েছে সেখানে ডেফিনেটলি পলিটির কোশ্চেন খুব ভালোভাবে তো রয়েছে। নেক্সট,
which article of the Indian constitution provide power of the president to promulgate ordinance, অর্থাৎ অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করার পাওয়ার রাষ্ট্রপতি কত নম্বর আর্টিকেল অনুযায়ী বলা হয়েছে? অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান আর্টিকেল ইট ইজ ইনক্লুডেড ইন দ্য আর্টিকেল অফ 123, 123 নম্বর ধারা অনুযায়ী বলা হয়েছে অধ্যাদেশ জারি করার কথা। অপশন এ হবে সঠিক উত্তর। ইন ডিটেলস আমরা দেখার চেষ্টা করবো, এখানটায় দেখো একটু। অ্যাকর্ডিং টু আর্টিকেল 123, the president can promulgate an ordinance only when both the house of parliament are not in session or when either of the two house of parliament is not in session. The president may withdraw it any time. An ordinance promulgated under this article shall have the same force and effect as an act of parliament. It shall be laid before both house of parliament within the 6 weeks of reasonably, otherwise it will lapse. Similarly, Article 213, 213 of the Constitution India grants the Governor of India the power to issue ordinance when the state legislature is not in session. Okay, so রাজ্যপালের হাতে এই পাওয়ারটা রয়েছে স্টেট লেজিসলেচারের উপরে অর্ডিন্যান্সের ব্যাপারে। নেক্সট, হু অথর দ্য বুক অ্যান এরা অফ ডার্কনেস? অ্যান এরা অফ ডার্কনেস বইটি কার লেখা? সঠিক উত্তরটি হবে শশী থারুর। হি ওয়াজ অ্যান পার্লামেন্টে তিনি মেম্বারও ছিলেন। অপশন এ হবে সঠিক উত্তর। শশী থারুরের অন্যান্য বইগুলো যদি আমরা দেখার চেষ্টা করি, ওকে, শশী থারুরের অন্যান্য বই দ্য গ্রেট ইন্ডিয়ান নোবেল, তারপর হচ্ছে ইনগ্লোরিয়াস এম্পায়ার, হোয়াই আই এম এ হিন্দু, এগুলো হবে, প্রত্যেকে লিখে নাও। নেক্সট, ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ আবুল কালাম আজাদ। অপশন বি হবে সঠিক উত্তর। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ইগনাইটেড মাইন্ড। আচ্ছা, আবুল কালাম আজাদ, ইন্ডিয়া উইন্স ফ্রিডম আবুল কালাম আজাদ। আমি ইগনাইটেড মাইন্ড বললাম, ইগনাইটেড মাইন্ড হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম। আই এম সরি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। নেক্সট, জাপানিজ এনকেফালাইটিস ইজ আ ডিজিজ কজড বাই ভাইরাস। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, দ্য ইনস্ট্রুমেন্ট দ্যাট মেজার arterial blood pressure is known as sphygmomanometer. Option D is the correct answer. The next one is, which of the following eye defects is also known as the farsightedness? The correct answer will be hypermetropia. Option B is the correct answer. Hypermetropia is also known as farsightedness. A person with hypermetropia can see distant object clearly but cannot see nearby object distinctly. Okay, সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস। আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবে। আর আগের ক্লাসগুলো যারা দেখোনি প্লেলিস্ট আকারে রয়েছে, অবশ্যই দেখে নিও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, প্রত্যেকে জয়েন হয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।